ইফেক্ট, ঠিক আছে? হল ইফেক্ট, ওকে? তো হল প্রভাব, তো এটা আমরা এর আগে আলোচনা করছিলাম, এটা জাস্ট কিছুই না, জাস্ট একটা বিশেষ ঘটনা যে এরকম যদি হয়, আমাদের এরকম দুইটা সমান্তরাল পরিবাহী পাত এরকম রাখা আছে, ঠিক আছে? এগুলো কি অবশ্যই পরিবাহী হতে হবে, নাহলে তো বিদ্যুৎ প্রবাহ হবে না, তাই না? আচ্ছা, মনে করো যে এরকম আমাদের প্লেট, ঠিক আছে? দুইটা প্লেট আছে, বুঝতে তো পারছো, দুইটা পরস্পরের সাথে প্যারালাল, ওকে? আর তারা কিন্তু পরস্পরের সাথে যুক্ত আছে, ওকে? এখন হল ইফেক্ট এটাই বলছে যে কোনো ধাতব এরকম পরিবাহী আছে, তার সাথে যদি লম্বভাবে, অর্থাৎ এই লম্বভাবে যদি চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ আমরা যে চুম্বক ক্ষেত্রটা অ্যাপ্লাই করব সেটা কি হবে? লম্বভাবে। আর দৈর্ঘ্য বরাবর যদি তড়িৎ প্রবাহিত করা হয়, ঠিক আছে? দৈর্ঘ্য বরাবর কি হচ্ছে বলতো? তড়িৎ যদি প্রবাহিত করা হয় তাহলে কি হবে, যে এই প্লেটে দেখো কয়টা টার্মিনাল, দুইটা প্রান্ত, কারণ এটা একটা প্লেট আর এটা একটা প্লেট, তাই না? তো এই প্লেটের দুইটা প্রান্তে তখন কি হবে বলতো? আমি এটা কিভাবে বের করে দেখাচ্ছি, যে এভাবে তখন কি হয়ে যাবে, আমাদের এখানে ভোল্টেজ তৈরি হয়ে যাবে, যে ভোল্টেজটাকে বলছি কি ভিএইচ, অর্থাৎ হল ভোল্টেজ। কথা বুঝে গেছি কি? আমি আরেকবার বলছি, দেখো যে এরকম কোন ধাতব পরিবাহী প্লেট আছে, ঠিক আছে? ধাতব পাত আছে, এই পাতের সাথে কি করছি, লম্বভাবে চৌম্বক ক্ষেত্র এবং পাতের দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহ যদি চালনা করা হয়, তাহলে পাতের এই যে এই দুই প্রান্ত থেকে কি পাওয়া যাবে, একটা ভোল্টেজ উৎপন্ন হয়, যেটাকে বলছি হল ভোল্টেজ। কথা বুঝে গেছে কি? জি ভাই। হ্যাঁ। তো এখন আমাদের আরেকবার যেটা বললে ভালো দেখতে, হতো মনে হয়। আচ্ছা দেখো, যে এরকম দেখো যে এরকম আমাদের পরিবাহী প্লেট আছে, ওকে? এটা তো বোঝা গেছে যে আমাদের কি ধাতব পরিবাহী প্লেট আছে, এই প্লেটের সাথে লম্বভাবে চুম্বক ক্ষেত্র, অর্থাৎ যে চুম্বক ক্ষেত্র আমরা রাখছি সেটা অবশ্যই কি হবে, যেরকম লম্বভাবে ক্রিয়া করবে। আর তড়িৎ প্রবাহ, খেয়াল করো, তড়িৎ প্রবাহ এভাবে যে প্লেটের যেটা দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহিত হবে, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে প্লেটের এই দুই প্রান্তে কি হবে, ভোল্টেজ তৈরি হয়ে যাবে। কিন্তু দেখো দেখাচ্ছি, এটা একটা টার্মিনাল আর এই যে এটা একটা টার্মিনাল, তাহলে দুই টার্মিনালে কি হচ্ছে, এরকম ভোল্টেজ তৈরি হচ্ছে। অর্থাৎ কোনো ভোল্টমিটার দিয়ে যখন আমরা চেক করি তখন এখানে একটা ভোল্টেজ পাওয়া যায়। তো উৎপন্ন ভোল্টেজটাকে আমরা কি বলছি, হল ভোল্টেজ। কথা বুঝে গেছে? অর্থাৎ হ্যাঁ, তড়িৎ প্রবাহ আর চুম্বক ক্ষেত্র থেকেও ভোল্টেজ পাওয়া যায় এখানে, সেটা আমরা এর আগে দেখছিলাম যে কোনো তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি আটটা থাকে তাহলে চুম্বক বল অনুভব হয়। ঠিক একই ভাবে এটা কি হচ্ছে বলো, যে একই ভাবে কোনো ধাতব প্লেটে তড়িৎ প্রবাহিত হচ্ছে দৈর্ঘ্য বরাবর, আর চুম্বক ক্ষেত্র যদি লম্ব বরাবর রাখা হয় প্লেটের সাথে, তাহলে কি হবে, প্লেটের দুই প্রান্তে ভোল্টেজ তৈরি হবে, ওকে? তো এখন আমাদের দেখতে হয় যে ভোল্টেজের মানটা কত, সেটা আমাদের চেক করে দেখতে হয়, তাই না? তো এখন একটা জিনিস খেয়াল করো, যে আমাদের এখানে এখন বের করতে হবে যে এই হল ভোল্টেজটা কত। হল ভোল্টেজকে আমরা ভিএইচ দ্বারা প্রকাশ করছি। তাহলে খেয়াল করো যে প্লেটে যত তড়িৎ প্রবাহিত হবে, একটা প্লেটে ধনাত্মক চার্জ জমা হবে আর একটা প্লেটে ঋণাত্মক চার্জ, তাই না? এটা তো জানি আমরা, যে একটা প্লেটে ধনাত্মক আর একটা প্লেটে ঋণাত্মক চার্জ জমা হতে থাকবে। তো দেখো যে চার্জ জমা হতে হতে কি হয়ে যাবে, এক সময় প্লেট দুইটা চার্জ দ্বারা পূর্ণ হয়ে যাবে, তাই না? আমরা যে ক্যাপাসিটর যখন পড়ছিলাম, ক্যাপাসিটরে কি ছিল বলো, দুইটা সমান্তরাল প্লেট ছিল আর ওইখানে চার্জ জমা হতো। তো এখানে তো একই ভাবে একই ঘটনা, এই প্লেট গুলো কি হবে বলো, তড়িৎ প্রবাহিত যখন শুরু হবে তখন কি হবে, প্লেট গুলোতে চার্জ জমা হতে থাকবে, এক সময় কি হবে, চার্জ দ্বারা পূর্ণ হয়ে যাবে। তো দেখো চার্জ যত বেশি হবে এই প্লেট গুলো তত বেশি কি হবে, এবার চুম্বক বল অনুভব করতে থাকবে, কারণ কি চুম্বক ক্ষেত্রের মধ্যে আর প্লেটের মধ্যে এবার চার্জ জমা হতে শুরু করছে। তার মানে এখন কি ঘটনা ঘটছে, এখানে কিন্তু দুইটা ঘটনা ঘটছে। দেখো যে প্লেট গুলো কিন্তু একই সাথে তড়িৎ বল আর চুম্বক বল দুটোই অনুভব করবে, কারণ চুম্বক ক্ষেত্রে রাখছে, চুম্বক ক্ষেত্রে যদি কোনো তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাহলে তো অটোমেটিক এখানে চুম্বক বল ক্রিয়া হতে থাকে। আর সেই সাথে সাথে কি ঘটছে বলতো, এখানে যেহেতু চার্জ গুলো এই প্লেটে জমা হতে থাকছে, তাহলে চার্জ যদি কোনো জায়গায় থাকে তাহলে ওই জায়গায় অটোমেটিক কি হয়, তড়িৎ বল ক্রিয়া করবে, এটা আমরা তো জানি, তাই না? হ্যাঁ, জি ভাইয়া। তো এখন খেয়াল করো যে এই হল অর্থাৎ এই প্লেট গুলো কি হবে, একসময় সাম্যাবস্থায় পৌঁছে যাবে। সাম্যাবস্থা বলতে কি, যে চার্জ জমা হচ্ছে, তড়িৎ বল বাড়ছে, চার্জ জমা হচ্ছে, চুম্বক বলও বাড়ছে। তো একসময় কি হবে, চার্জ দ্বারা যখন প্লেটটা পূর্ণ হয়ে যাবে তখন এই প্লেটটা সাম্যাবস্থায় চলে আসবে। আর সাম্যাবস্থায় আসলে
এই প্লেট গুলোর জন্য তড়িৎ বল আর চুম্বক বল সমান হয়ে যাবে। কথা বোঝা গেছে? অর্থাৎ তড়িৎ বলেরও মান যেটা হবে চুম্বক বলের মানও একই হবে। যখন চার্জ জমা হতে হতে এই প্লেটটা একদম পরিপূর্ণ হয়ে যাবে চার্জ দ্বারা, তখন চুম্বক বলের মান আর তড়িৎ বলের মান সমান হয়ে যাবে, দুইটা বল সমান হয়ে যাবে। তাহলে সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা লিখতে পারি কি বলতো, তাহলে তড়িৎ বল Fe ইলেকট্রিক ফোর্স ইকুয়াল টু Fm মানে কি বলো, ম্যাগনেটিক ফোর্স, তাই না? এখন বলো তো তাহলে তড়িৎ বল এটা আমরা শিখছিলাম কি দিয়ে? তড়িৎ বল দেখো এর আগে কিন্তু আমি বের করে দেখাইছিলাম তড়িৎ বলটা কি, তাই না? আমাদের মনে আছে যে F ইকুয়াল টু কিউ ইনটু ই, এটা পড়ছিলাম আমরা স্থির তড়িতে। তাহলে এটা তো ছিল আমাদের যে বলটা ছিল কি বলো, চার্জের উপরে যে বলটা, প্রতি একক ধনাত্মক চার্জের উপরে যে বলটা এফি আর প্রযুক্ত হচ্ছে, এফএম এটা কি ভাই? এটা হচ্ছে যে ইলেকট্রিক ফোর্স তড়িৎ বল এটা, আর এফএম মানে ম্যাগনেটিক ফোর্স চৌম্বক বল। দুইটা সমান? হ্যাঁ, সমান কখন হবে বলো তো? সবসময় সমান নয়, প্লেটটা যখন চার্জ দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে তখনই এই ঘটনাটা ঘটবে, যে প্লেটের উপরে তড়িৎ বল আর চৌম্বক বলটা কি হয়ে যাবে, দুটো সমান। কারণ এই প্লেটের উপরে তো তড়িৎ বল প্রযুক্ত, চুম্বক বল প্রযুক্ত, তড়িৎ বল। আর আমরা কি জানি, চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি তড়িৎ প্রবাহ চালনা করা যায় তাহলে চুম্বক বল তৈরি হয়ে যায়, এটা কিন্তু আমরা দেখছি। তার মানে এখানে দেখো তড়িৎ প্রবাহের জন্য তো প্লেটে চার্জ জমা হতে থাকবে, আর সেই সাথে সাথে চার্জ জমা হওয়া মানে কি, তড়িৎ বল তৈরি হচ্ছে। তাহলে চার্জ যদি এক সময় পরিপূর্ণ হয়ে যায় তাহলে তড়িৎ বলের মানটা ম্যাক্সিমাম হয়ে যাবে। আর একই ভাবে ওই অবস্থায় কি হয়ে যায় দেখা যায়, যে হিসাব নিকেশ করে দেখা যায় যে যখন সাম্য অবস্থায় চলে আসে, তো চার্জ দ্বারা যখন প্লেটটা পরিপূর্ণ হয়ে যায় তখন এই যে প্লেটের উপরে যে পরিমাণ তড়িৎ বল আর এই প্লেটের উপরে যে পরিমাণ চুম্বক বল দুইটা সমান সমান থাকে। আমরা এটাই লিখছি। আর আমরা তড়িৎ বল কিভাবে বের করি এটা তো আমরা জানি, তাই না? যে তোমাদের মনে নাই ই ইকুয়াল টু কত ছিল বলো তো, এফ ভাগ কিউ, এটা তো মনে আছে। তড়িৎ প্রাবল্যটা কি বলো, প্রতি একক ধনাত্মক চার্জের উপরে যে পরিমাণ বল প্রযুক্ত হয়, এই বলটা কোন বল? এটা তড়িৎ বল। যেহেতু আমরা তড়িৎ প্রাবল্য পড়ছি তাহলে তড়িৎ বল প্রযুক্ত হচ্ছে। তাহলে এখান থেকে এফ সমান কত, কিউ ই, তাহলে কিউ ই, ওকে। আর এফ এম মানে কত আমরা এটা জানি, যে কিউ যেহেতু চার্জ দ্বারা পরিপূর্ণ হচ্ছে তাহলে কিউ ভি, আর কি জানি আমরা, বি, ঠিক আছে। এখানে 90 ডিগ্রি, কারণ দেখো যে আমাদের তড়িৎটা এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে আর বি উপরের দিকে, অর্থাৎ এখানে আমাদের কোনটা 90 ডিগ্রি হওয়ার কারণে ওটা 1 হয়ে গেছে, ওটার আমাদের কাজ নাই। তো এখন একটা জিনিস খেয়াল করো এখানে, যে আমাদের কিউ কিউ কিন্তু আমরা বাদ দিতে পারি। তাহলে ই ইকুয়াল টু যেটা আসে সেটা কি বলতো, প্রাবল্য। যেহেতু আমরা হল ভোল্টেজ নিয়ে পড়াশোনা করছি তাহলে এখানে যে প্রাবল্যটা পাবো সেটা কোন প্রাবল্য হবে, এই প্লেটের জন্য। কারণ এই প্লেটের ঘটনা তো হল ইফেক্ট নামে পরিচিত। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে ই এইচ, ঠিক আছে, ইকুয়াল টু কত, ভি বি, এটা আমরা জানি। তো একই ভাবে একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা একটা সম্পর্ক জানি যে কি বলতো, ভি ইকুয়াল টু মনে আছে ই ইনটু ডি, অর্থাৎ প্রাবল্য আর বিভবের মধ্যে সম্পর্ক, এটা তো আমরা জানি, তাই না? কথা বলো। জি ভাই। একজন মনে হয় নতুন আসছে নাকি, আমাকে রিকোয়েস্ট পাঠাইছিল, আমি মনে হয় চাপলে এখন ক্যান্সেল হয়ে গেল কিনা বুঝতে পারছি না। নাজমুল নাহার লুবা, হ্যাঁ, যাই হোক বুঝতে পারলাম না। আচ্ছা, লুবা নামে একটা মেয়ে নাকি ক্লাস করবে বলছিল আমাকে, তাই অ্যাড করতে বলছিল। আমি তো বলছিলাম আপনার সঙ্গে কথা বলতে, মোফেস স্যারের সঙ্গে আমি কথা বলছিল। আচ্ছা, রিকোয়েস্ট পাঠাইছিল কিন্তু আমি হয়তো বুঝতে পারলাম না, হয়তো হয়তো কোনো কারণে হয়তো ক্যান্সেল হয়ে গেল নাকি। আচ্ছা, ওকে গ্রুপে বলো যে আবার হয়তো রিকোয়েস্টটা দিতে। আচ্ছা, না আমি তোকে অ্যাড আচ্ছা, করছিলাম। আচ্ছা দেখো, এটা তো আমরা জানি যে ভি ইকুয়াল টু ইডি, এটা তো আমাদের জানা, এগুলো যে পুরনো পড়াশোনা, কারণ ওগুলো তো কাজে লাগবে, কারণ তড়িৎ পড়ছি, তড়িতের আগের গুলো তো এগুলো তো আর দেখানোর দরকার নাই যেগুলো কিভাবে আসে না আসে, তাই না? তো এটা আমরা জানি না যে বিভব আর প্রাবল্যের মধ্যে সম্পর্ক কি ছিল, জাস্ট প্রাবল্যের সঙ্গে ডিসটেন্স গুণ করলেই কি পাওয়া যায়, বিভব পাওয়া যায়। তাহলে এখানে আবার খেয়াল করো, তাহলে ই এইচ সমান কত হবে, তাহলে ভি এইচ কিন্তু কত হবে, ডি। এটা আচ্ছা একটু ভুল লিখছি সম্ভবত, ই এইচ সমান ভি এইচ ভাগ ডি হবে আমাদের, তাই না? দাদা আমি কি ঠিক লিখছি কি? জি ভাই।
তাহলে এখন আমরা কি করতে পারি বলতো, যে ইকুয়াল টু ভি বি। দেখো এটা কিন্তু একটা ফর্মুলা আমাদের, যদি তোমাদেরকে হল প্রাবল্য বলে তাহলে কি জাস্ট চার্জের বেগ আর চুম্বক ক্ষেত্র গুণ করলে হল প্রাবল্যটা পেয়ে যাব। আর এখন আমরা হল বিভবটা বের করার চেষ্টা করছি, তাহলে অতএব ভি এইচ সমান কত হবে, ভি বি আর এই ডিটা তো গুণ হয়ে যাচ্ছে, তাহলে ভি বি ডি। এবার আসি ভিটা কি, ভি হচ্ছে কি বলতো চার্জের বেগ, এটা আমরা জানি তাই না, অর্থাৎ ইলেকট্রনের বেগ বা চার্জের বেগ, এটা হচ্ছে তাড়ন বেগ, যে বেগে চার্জ গতিশীল বা ইলেকট্রন যে বেগে গতিশীল সেটাকে বলা হয় তাড়ন বেগ বা চার্জের বেগ, এটা দেওয়া থাকবে। আর এই বি, এটা তো আমরা জানি যে কি পরিমাণ চুম্বক ক্ষেত্রে রাখছি, এই বি তো বলে দেওয়া থাকবে। তাহলে বিটা কি আমাদের চুম্বক ক্ষেত্র, ঠিক আছে, চুম্বক ক্ষেত্র। এবার ডিটা কি বলতো, প্রস্থ, প্রস্থ স্যার। হ্যাঁ ডি হচ্ছে আমাদের প্লেটের প্রস্থ। কেন প্রস্থ, কারণ ভোল্টেজটা কোন বরাবর তৈরি হচ্ছে, প্রস্থ বরাবরই তো ভোল্টেজটা তৈরি হচ্ছে, এই যে আড়াআড়ি, তাই না। তাহলে ভি বের করার জন্য আমরা কোন ডিসটেন্সটা নিব, তাহলে প্রস্থের যে ডিসটেন্স সেটাই আমাদেরকে ইউজ করতে হবে। কথা কি বুঝছো কি ব্যাপারটা? জি ভাই। হ্যাঁ ডিটা কি, হ্যাঁ ডি হচ্ছে পাতের প্রস্থ। তাহলে এবার বলো, তাহলে এগুলো সব যদি দেওয়া থাকে আমাদের, তাহলে তো নরমাল আমরা বের করে নিতেই পারি যে কি পরিমাণ ভোল্টেজ তৈরি হবে, তাই না। আচ্ছা, তো হল বিভাগের রাশিমালা হচ্ছে দুইটা, এটা হচ্ছে এক নম্বর রাশিমালা, আরেকটা রাশিমালা আমাদের দেখতে হবে। তো এখন বলো যে আমরা একটা জিনিস জানি যে তাড়ন বেগ, এটা এটাও তোমাদের আমি দেখাইছিলাম যে আমাদের তাড়ন বেগ এটা হচ্ছে ভি, অর্থাৎ ইলেকট্রন যে বেগে চলে সেটাকে বলছি তাড়ন বেগ, তাই না। তো তাড়ন বেগ, তাহলে এখন খেয়াল করো একটা এরকম পরিবাহী যদি তার দেওয়া থাকে, এরকম কোন পরিবাহী তার দেওয়া আছে, খেয়াল করতে এই তারের মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে সেটা আমরা কিভাবে বের করতে পারি বলতো। তাহলে এই তারের মধ্যে দিয়ে যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের সংখ্যাকে যদি আমরা এন দ্বারা প্রকাশ করি, এন দ্বারা কি প্রকাশ করছি, ইলেকট্রনের সংখ্যাকে, তাহলে বলতো আই এর মানটা কি হবে বলো, ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে বিদ্যুৎ তত বেশি হবে, তাহলে আই প্রপোর্শনাল টু কি এন লিখতে পারি, তাই না। হ্যাঁ, কিন্তু দেখো বিদ্যুৎ প্রবাহ মানে চার্জের প্রবাহ, এন তাহলে না আমরা কি ই জানি হবে যে এন সংখ্যক যদি ইলেকট্রন প্রবাহিত হয় তাহলে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, ভাই, আই প্রপোর্শনাল টু ই না, এন। এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, নাম্বার অফ ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে বিদ্যুতের মানও তত বেশি হবে কিনা। হবে। জি। হ্যাঁ, তো আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহ মানে কিন্তু চার্জের প্রবাহ, তাহলে এন সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তাহলে এন সংখ্যক ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ যদি কিউ হয় এন কিউ। তাহলে এন NQ সংখ্যক ইলেকট্রনের চার্জ কত, এন কিউ। এমকিউ। এন কিউ। আচ্ছা, যে ইলেকট্রন, হ্যাঁ ইলেকট্রন যে বেগে প্রবাহিত হয় সেটাকে বলা হয় কি তাড়ন বেগ, তাহলে ইলেকট্রনের ভ্যালোসিটি যত বেশি হয় বিদ্যুৎও তত বেশি হয়, তাহলে আই প্রপোর্শনাল টু কি বলতো, ভি। কথা বোঝা গেছে। জি। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা যত বেশি হয় বিদ্যুতের মান তত কত কি হয় বলতো, আই হ্যাঁ, আটকে গেছে তো। প্রপোর্শনাল টু চলাচল করতে পারবে। তো এই জন্য আমরা তারণ বেগটা সাধারণত বের করি, এটা আমি দেখাচ্ছি আবার কেন আমাদের, কারণ এখানে তারণ বেগের মানটা রিপ্লেস করতে হবে। তো এখান থেকে তাহলে হিসাব করো, আই ইকুয়াল টু আমাদের কত আসে বলতো, আমি একটু সাজাই লিখি যে এই যে কিউ, তাই না, তাহলে এন কিউ ভি এ, তাই না, জাস্ট আমরা একটু বলতে পারি যে এন এ ভি কিউ। আর এই কিউ কে অনেক সময় ই দ্বারা প্রকাশ করি, তাই না, কিউ দ্বারা চার্জ বোঝায়, ই দ্বারাও তো চার্জই বোঝায়। তো অনেক সময় এটা আমরা মুখস্থ করার জন্য বলতে পারি যে এন এ ভি ই, এন এ ভি, এইভাবে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, অর্থাৎ তাড়ন বেগের জন্য যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে সেটা কি, আই ইকুয়াল টু এন এ ভি, যেখানে এনটা কি, এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, এ হচ্ছে ওই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ভি হচ্ছে কি ইলেকট্রন যে বেগে অতিক্রম করছে, আর ইটা কি, ই হচ্ছে চার্জ। ওকে, তাহলে এখান থেকে ভি সমান কত হবে বলো তো, ভি তো তাড়ন বেগ, তাই না, তাহলে ভি সমান কত হয় এখান থেকে, আই ভাগ এন এ ই। তাহলে যে ভি এর এই মানটা আমরা কি করব, জাস্ট এখানে এবার বসাই দেব। ঠিক আছে, তাহলে ভি এইচ সমান আমরা কত পাইছি বলো, ভি বি ডি, তাহলে ভি এর মান একটু আগে কত দেখলাম, আই ভাগ এন এ ই ইনটু আমাদের কত আছে, বি ইনটু ডি। ওকে,
তো একটা জিনিস একটু লক্ষ্য করো যে আমাদের এখন আমরা কি করছি, এই যে এই ধাতব প্লেট নিয়েছি তাই না? তাহলে ধাতব প্লেট হলে কি হবে, ধাতব প্লেটের ক্ষেত্রফল, তাহলে একটা ধাতব প্লেটের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি? তো বলতে পারবা যে ধাতব প্লেটের ক্ষেত্রফলটা কত হবে? যে কোনো ধাতব অর্থাৎ এরকম যে কোনো প্লেটের ক্ষেত্রফলটা কি বলতো, তার প্রস্থের সাথে যদি পুরুত্ব গুণ করা হয় তাহলে তার ক্ষেত্রফল পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ এই ধাতব প্লেটের ক্ষেত্রফল কি, তার প্রস্থ আমরা কত জানি, ডি। ডি হচ্ছে কি তার প্রস্থ। আর প্লেটের পুরুত্ব বলতে কোনটা বলতো, কতটুকু মোটা এটা, এই যে দেখো এটা কি তার পুরুত্ব কিনা বলতো? জি। কথা কি বুঝছো কি? হ্যাঁ, তাহলে পুরুত্ব মানে কি, এটা জাস্ট কতটুকু মোটা। তাহলে যে এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি পুরুত্বকে, তাহলে এই প্লেটের ক্ষেত্রফল কি হবে, জাস্ট প্রস্থকে কেউ শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, হ্যালো। কার সমস্যা? এটা হচ্ছে আমাদেরকে আরেকটা রাশিমালা। হল বিভবের দুইটা রাশিমালা ছিল, একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভি, এটা আমরা জানি। আর আরেকটা কি, ভি ইজ সমান বিআই ডিভাইড বাই এন ইটি। এখন তো কখন কোনটা ইউজ করবো তাই না, আমাদের যে ডাটাগুলো দেওয়া থাকবে ডাটাগুলোর উপর ভিত্তি করে আমরা সেটা ইউজ করবো। যদি তোমাকে ইলেকট্রনের চার্জের বেগ বলে, চুম্বক ক্ষেত্র বলে, আর প্লেটের প্রস্থ দেওয়া থাকে, তাহলে এই সূত্র বসে বিএইচ বের করতে পারবো। আর যদি চুম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ দেওয়া আছে, তারপরে ইলেকট্রনের সংখ্যা দেওয়া আছে, প্লেটের পুরুত্ব দেওয়া আছে, তখন কি করবো, এই সূত্র অ্যাপ্লাই করবো। জাস্ট আমাদের ভ্যালুগুলো দেখে আমাদের বুঝতে হবে যে কখন কোনটা অ্যাপ্লাই করবো। কথা কি ক্লিয়ার? ভাই আরেকবার একটু বলেন, আমার আটকে গেছিল। হ্যাঁ, কোনটা বলবো, এটা? হ্যাঁ, হ্যাঁ দেখো, যেটা বলছি বললাম যে এটা, যে সেটা হচ্ছে যে আমরা তো দুইটা সূত্র পাইলাম তাই না, এটা একটা সূত্র, আরেকটা হচ্ছে এটা। তো কখন কোনটা ইউজ করব, আমাদের যে ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটা অনুযায়ী আমরা সূত্রটা ব্যবহার করব, সেটাই বলছি। জি ভাই। ওকে, হ্যাঁ তাহলে আমি তোমাদের প্র্যাকটিসের জন্য পাঠাই দিব নি, যে একটা উদাহরণ পাঠাই দিব, তাহলে ম্যাথটা বুঝতে পারবা যে কি টাইপের ম্যাথ আসে। অ্যাডমিশন টেস্টের জন্য এখান থেকে প্রশ্ন আসে, বিশেষ করে এই দুইটা সূত্র দিয়ে ইঞ্জিনিয়ারিং এ প্রশ্ন আসে, বিশেষ করে এই যে এই কোশ্চেনটা হুবহু থাকে এই সূত্র দিয়ে। একাডেমিকে হল বিভাগ থেকে প্রশ্নটা খুবই কম আসে, হয়তো একটা এমসিকিউ থাকে বা ক নম্বরের জন্য থাকে যে হল বিভাগ কি। ঠিক আছে, আর অ্যাডমিশন টেস্টে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে এই দুটো সূত্র দিয়েই ম্যাথ আসে, লিখিত অঙ্ক। আচ্ছা যাই হোক, তো দেখো এখন আমরা যাই আমাদের নেক্সট টপিক। সেটা হচ্ছে যে আমরা কিন্তু দেখো যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এটা শেষ করছিলাম, বলতে এটা আমাদের এই যে এই টপিকটা দিয়ে শেষ হয়েছে। আর এর পরবর্তী ক্লাসে শুরু করছিলাম কি, যে চৌম্বকত্ব, ম্যাগনেটিজম, এর পরেরটা। এই অধ্যায় তো আমাদের দুইটা টপিকসে বিভক্ত, একটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, আর আরেকটা কি, চৌম্বকত্ব, তাই না? চৌম্বকত্ব। একটা জিনিস লক্ষ্য করো যে চৌম্বকত্ব, তাই না? তো এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের জানতে হবে যে চুম্বক, ঠিক আছে, যে চুম্বক আর আমাদের কি আছে যে চৌম্বক, আমি পার্থক্য বলছিলাম তাই না? তো দুটো পদার্থ কি বলতো, একই কি? না। হ্যাঁ, তো চুম্বক বলতে কি, চুম্বক বলতে আমরা যে আসলে চুম্বকটাকে বুঝি যে যে সকল পদার্থ আকর্ষণ বিকর্ষণ করে আর যাদের দিক নির্দেশক ধর্ম আছে তারা হচ্ছে চুম্বক, যেটা আমরা কি পাই বলতো, প্রকৃতি থেকে পাই। আর চুম্বকটা কি, চুম্বক হচ্ছে যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয়, যেমন লোহা। ঠিক আছে, এগুলোকে বলা হয় চুম্বক। আর চুম্বকটা কি, যেগুলো আমরা প্রকৃতি থেকে পাই, যাদের আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা, দিক নির্দেশক ধর্ম আছে। ঠিক আছে, আর এবার যদি বলে অচম্বক, অচম্বক, তাহলে আমরা বুঝতে পারছি এবার আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। অচম্বক মানে কি, রাবার, তাই না? চুম্বক দ্বারা কি হয়, দ্বারা বলতো আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু অনুভব করে না, তাই না? এই যে রাবার, কাঁচ, তাই না? এগুলো আমরা বুঝতে পারছি। তো এবার খেয়াল করো যে আমরা যদি একটা চুম্বক নিই, অর্থাৎ কোনো যদি চুম্বক শলাকা নিই,
তাহলে এটার কয়টা পোল থাকে বলো তো? দুইটা পোল থাকে, একটা নর্থ পোল একটা সাউথ পোল। এটা আমরা জানি যে একটা চৌম্বক শলাকা বা একটা যে কোনো চৌম্বকের দুইটা মেরু থাকে। তো এখন মেরুগুলো ঠিক কোথায় অবস্থান করবে এটা কি আমরা জানি? তাহলে ধরে নিলাম যে কি মেরুগুলো কিন্তু একদম, এটাকে বলা হয় প্রান্ত। প্রান্তে তো অবস্থান করে না, প্রান্ত থেকে একটু দূরে, কিছুটা দূরে। তাহলে এই পয়েন্টে যদি একটা পোল অবস্থান করে, তাহলে এই প্রান্ত থেকে যে ডিস্টেন্সে এই পোল অবস্থিত, ঠিক এই প্রান্ত থেকে একই ডিস্টেন্সে কি বলতো আরেকটা পোল অবস্থান করে, তাই না? তাহলে ধরে নিলাম যে এটা যদি আমাদের নর্থ পোল হয় তাহলে এটাকে ধরলাম এন, আর এটা আমাদের কি বলো যদি সাউথ পোল হয় তাহলে এটাকে ধরলাম এস, আর এই প্রান্ত, এই প্রান্তকে ধরলাম এ, এই প্রান্তকে ধরলাম বি। ওকে, তাহলে একটা চৌম্বকের দুই প্রান্তের যে দৈর্ঘ্য সেটাকে বলা হয় জ্যামিতিক দৈর্ঘ্য। কথা কি ক্লিয়ার? কি কি বললাম? জ্যামিতিক দৈর্ঘ্য। জ্যামিতিক দৈর্ঘ্যটা কি? কোন চৌম্বকের দুই প্রান্তের দৈর্ঘ্য। তার মানে কি জ্যামিতিক দৈর্ঘ্য সমান কত? এবি। এবি। আচ্ছা, আর একটা চৌম্বকের দুইটা মেরুর মধ্যবর্তী যে ডিসটেন্স সেটাকে বলা হয় চৌম্বক দৈর্ঘ্য। দেখো তো, তাহলে চৌম্বক দৈর্ঘ্য সমান কত? এনএস। এনএস। কথা কি বুঝতে পারছো কি সবাই? জ্যামিতিক দৈর্ঘ্য কি আর চৌম্বক দৈর্ঘ্য কি? জি অর্থাৎ ভাই। একটা চৌম্বক শলাকা দুই প্রান্তের দৈর্ঘ্যকে বলছি জ্যামিতিক দৈর্ঘ্য, আর দুইটা মেরুর মধ্যবর্তী দৈর্ঘ্যকে বলছি চৌম্বক দৈর্ঘ্য। বুঝতে পারছি এখন ভাইয়া। যে কোনো চৌম্বক শলাকার জন্য, কেউ কিছু বললা? না। আচ্ছা দেখো, তাহলে যে কোনো চৌম্বক শলাকার জন্য তার চৌম্বক দৈর্ঘ্য, অর্থাৎ চৌম্বক দৈর্ঘ্য আর জ্যামিতিক দৈর্ঘ্য, এটার অনুপাত হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে? চৌম্বক দৈর্ঘ্য ভাগ জ্যামিতিক দৈর্ঘ্য, জ্যামিতিক দৈর্ঘ্য এটার অনুপাতটা কি? কনস্ট্যান্ট, আর সেটার মান কত? সব সময় 0.85 হবে। ঠিক আছে, এটা একটা ফর্মুলা আকারে মনে রাখতে পারো যে কোনো চৌম্বক শলাকার জন্য তার চৌম্বক দৈর্ঘ্য আর জ্যামিতিক দৈর্ঘ্য এটার অনুপাত কত? সব সময় 0.85। কথা কি বুঝছো কি ব্যাপারটা? জি ভাই। হ্যাঁ, তাহলে তোমাকে যদি আমি একটা চৌম্বক, হ্যাঁ, এখন তোমাকে যদি একটা চৌম্বক শলাকা দেওয়া হয়, তুমি তার যে দৈর্ঘ্যটা মাপতে পারবা সেটা কোন দৈর্ঘ্য মাপতে পারবা বলো তো? জ্যামিতিক তার দৈর্ঘ্য। দুইটা প্রান্তের দৈর্ঘ্য মাপ। হ্যাঁ, তার জ্যামিতিক দৈর্ঘ্য। তার মানে এবার বলো, তোমাকে যদি কোনো চৌম্বক শলাকা দিলাম, সাপোজ এই চৌম্বক শলাকা দুই প্রান্তের দৈর্ঘ্য অর্থাৎ এবি, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তের দৈর্ঘ্যটা আমি বলে দিলাম 10 সেন্টিমিটার। বললাম কত? দেখো এখান থেকে এটা কত? 10 সেন্টিমিটার। তাহলে এবার বলো তো তার দুইটা মেরুর মধ্যবর্তী দৈর্ঘ্য কত? এনএস কত হবে? অর্থাৎ চৌম্বক দৈর্ঘ্য মানে এনএস। 8.5 সেন্টিমিটার। হ্যাঁ, থ্যাংক ইউ। আর জ্যামিতিক দৈর্ঘ্য মানে এবি। তাহলে এটা কত হবে বলো? আমরা একটু আগে দেখলাম চৌম্বক দৈর্ঘ্য ভাগ জ্যামিতিক দৈর্ঘ্য সমান 8.5। তাহলে চৌম্বক দৈর্ঘ্য মানে কি? এনএস। আর জ্যামিতিক দৈর্ঘ্য মানে এবি। তাহলে এটা কত? 0.85। আর তোমাকে কি দেওয়া আছে? জ্যামিতিক দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাই না? তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য আছে কত আমাদের? এবি হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এনএস কত? এনএস মানে কি? দুইটা পোলের মধ্যবর্তী ডিসটেন্স। তাহলে 0.85 ইন্টু এবি। তাহলে আমাদের কত হচ্ছে বলো? এবি হচ্ছে 10, তাহলে আমাদের কত হয়? 8.5 সেন্টিমিটার। তাহলে এবার বলো, তাহলে তুমি যদি একটা চুম্বক শলাকার দৈর্ঘ্যটা মেপে নাও তাহলে তো দুইটা পোলের মধ্যবর্তী ডিসটেন্স তোমার জানা থাকবে। আচ্ছা, এখন দুইটা পোলের মধ্যবর্তী ডিসটেন্স তুমি বের করে নিলা, আর তার চুম্বক দৈর্ঘ্য অর্থাৎ দুই প্রান্তের দৈর্ঘ্য যেটা এবি সেটা আমরা জানি যে 10 সেন্টিমিটার। এটা কত? 10 সেন্টিমিটার ছিল। তাহলে এখন তোমাকে বললো যে পোল দুইটা তার যে মেরু সেগুলো প্রান্ত থেকে কতটুকু ডিসটেন্সে অবস্থান করবে বলো তো? এই প্রান্ত থেকে নর্থ পোলের ডিসটেন্সটা কত? আবার বি প্রান্ত থেকে সাউথ পোলটা কত ডিস্টেন্স পরে পাবা, অর্থাৎ কতটুকু দূরত্ব পরে সাউথ পোল পাওয়া যাবে আর কতটুকু দূরত্ব পরে নর্থ পোল পাওয়া যাবে, বের করতে পারবো না? হ্যাঁ পারবো। হ্যাঁ, খেয়াল করো, তাহলে এবি যদি আমাদের 10 সেন্টিমিটার হয় আর এনএস যদি 8.5 সেন্টিমিটার হয়, তাহলে এ এন আর বিএস এটা যোগ করলে কত হবে? অবশ্যই 1.5 সেন্টিমিটার হবে, হ্যাঁ। তাই না? তাহলে আমরা কি এখানে বলতে পারি, দেখো এবি হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, এনএস হচ্ছে 8.5 সেন্টিমিটার, তাহলে এ এন আর বিএস বাকি আছে। তার মানে বলতে পারি যে এ এন প্লাস বিএস এটা সমান কত হবে তাহলে? 1.5 সেন্টিমিটার, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর আমরা কি জানি বললো? এই প্রান্ত হতে নর্থ পোলের যে ডিস্টেন্স, এই বি প্রান্ত হতে সাউথ পোলের একই ডিস্টেন্স। তাহলে একই যদি ডিস্টেন্স হয় তাহলে কিন্তু কি করবো বলো? তাহলে এই দুটো তো একই, তাহলে বি এর সমান বলতে পারি এ এন অর্থাৎ 2 এ এন।
কারণ কি বলো, এ এন সমান কত বিএস, তাই না? আমি বললাম কি পোলগুলো কি হয়, প্রান্ত থেকে পোলগুলো সমান দূরত্ব অবস্থান করে, তাহলে কি হবে, তাহলে 2n, অর্থাৎ এ এন সমান কত 1.5 সেন্টিমিটার, তাহলে এ এন সমান কত বলো তো 0.75 সেন্টিমিটার। তাহলে এবার দেখো হিসাব ক্লিয়ার। তাহলে এই ডিস্টেন্সটা 0.75 সেন্টিমিটার, এখান থেকে এই ডিস্টেন্সটা 0.7 সেন্টিমিটার, কারণ কি আমরা জানি যে ডিস্টেন্স একই হয়। তাহলে দেখো 0.75 মানে 1.5, আর এইখান থেকে এই ডিস্টেন্সটা কত 8.5, তাহলে যোগ করলে কত আমাদের 10 সেন্টিমিটার। তার মানে জাস্ট তোমাকে যদি জ্যামিতিক দৈর্ঘ্য দেওয়া থাকে বা দুইটা প্রান্তের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে একটা চুম্বক শলাকার, তাহলে তুমি সবকিছু বের করতে পারবে। আর দুইটা কত ডিস্টেন্সে থাকবে দেখো খেয়াল করো, তাহলে দুইটা পোলের মধ্যবর্তী ডিস্টেন্স কত সেটা বের করতে পারবো, আর প্রান্ত হতে তার পোলগুলো ঠিক কোথায় অবস্থান করছে সেটাও বের করে নিতে পারবো। আশা করি বুঝতে পারছো সবাই, তাই না? জি ভাই। জাস্ট আমরা কি করলাম, চুম্বক জ্যামিতিক দৈর্ঘ্য দেওয়া ছিল, চুম্বক দৈর্ঘ্য বের করে নিলাম, তাহলে কত এটা 8.5 সেন্টিমিটার, আমাদের ছিল কি জ্যামিতিক দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, তাহলে হাতে আছে কত 1.5। আর আমরা কি জানি 1.5, তাহলে কি হবে এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু মিলে 1.5, তাহলে 1.5 কে 2 দিয়ে ভাগ করে দিলে কি পাওয়া যাবে, এখান থেকে ডিসটেন্স পাওয়া যাবে বা এখান থেকে ডিসটেন্স পাওয়া যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আসি যে আমাদের কয়েকটা জিনিস কিন্তু পড়তে হবে, সেটা হচ্ছে যে কয়েকটা রাশি পড়া লাগবে, সেটা হচ্ছে আমাদের শর্ট কোশ্চেনের জন্য, শর্ট কোশ্চেন আর এমসিকিউ এর জন্য, অর্থাৎ ক নম্বর কোশ্চেন আর এমসিকিউ এর জন্য আমাদের কিছু জিনিস পড়তে হবে। আচ্ছা এবার আসি আমরা যে আমাদের এখানে যেটা পড়বো সেটা হচ্ছে যে চৌম্বক ভ্রামক। এটা কিন্তু একটা চৌম্বক শলাকার জন্য, ঠিক আছে? চৌম্বক ভ্রামকটা কি, একটা চৌম্বক শলাকার জন্য আমরা এখন এটা দেখবো যে চৌম্বক ভ্রামক। তো এখন খেয়াল করো যে আমরা যদি কোনো চৌম্বক শলাকা নিই, তাহলে এটা যদি এখানে যদি তার সেন্টার চিন্তা করি, এটা যদি তার সেন্টার চিন্তা করি, তাহলে এই প্রান্ত হতে এই ডিসটেন্সটা আমরা যদি নিই, তাহলে সেটাকে আমরা কি বলবো বলতো, এল বলবো, ঠিক আছে? অর্থাৎ এই প্রান্ত হতে এই ডিসটেন্সটা যদি এল হয়, ঠিক একইভাবে এই প্রান্ত হতে এই ডিসটেন্সটা কত এল, তাহলে টোটাল ডিসটেন্স কত আমাদের 12। 12। ওকে, আচ্ছা সরি আমি একটু ভুল বলছি যে আমাদের ডিসটেন্সটা আসলে প্রান্ত থেকে হবে না, কারণ আমাদের এখানে কি থাকবে বলতো, তার এখানে একটা পোল থাকবে আর এইখানে একটা পোল থাকবে, তাই না? তো খেয়াল করো আসলে আমাদের এলটা কিন্তু এই পোল থেকে এই মধ্যবর্তী ডিসটেন্স, আর এই এলটাও কি, অর্থাৎ 12টা কি, 12 হচ্ছে জাস্ট আমাদের কি বলো তার চৌম্বক দৈর্ঘ্য। ওকে, প্রান্ত না, জাস্ট এখান থেকে। ওকে, কথা বোঝা গেছে কি? অর্থাৎ 12টা কি, জাস্ট আমি লিখে দিচ্ছি যে চৌম্বক দৈর্ঘ্য এটা কত, এটা হচ্ছে 2l, অর্থাৎ জাস্ট দুইটা পোলের মধ্যবর্তী ডিসটেন্স 2l। তাহলে আমি যদি দুইটা পোলের মধ্যে কি আছে বলতো, তাদের একটা মিডল পয়েন্ট পাওয়া যাবে, তাহলে যে কোনো একটা পোল থেকে মিডল পয়েন্ট যদি l হয়, তাহলে একইভাবে আরেকটা পোল থেকে মিডল পয়েন্ট l, তাহলে দুইটা পোলের মধ্যবর্তী ডিসটেন্স 2l। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো যে আমাদের চৌম্বকের যে দুইটা মেরু, তাই না? তাহলে মেরুর কাজ কি? তো মেরুটাই হচ্ছে মূলত আসল কাজটা করে, সেটা হচ্ছে যে একটা চুম্বক শলাকা আছে, সেটা আরেকটা চুম্বক শলাকাকে আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে, সেটা কিন্তু তার মেরু থেকেই ঘটনাগুলো ঘটে। অর্থাৎ এই যে একটা চুম্বক শলাকার সমস্ত শক্তি তার মেরুতে থাকে বলে ধরা হয়। কথা বোঝা গেছে কি, যে মেরুতে একটা যে কোনো চুম্বক শলাকার সমস্ত শক্তি তার এই দুইটা মেরুতে কেন্দ্রীভূত থাকে। ওকে, তাহলে চুম্বক শলাকার মেরু শক্তি, তার মানে মেরুতে তো তার সমস্ত শক্তি কি থাকে, দুইটা মেরুতে থাকে, তাহলে মেরু শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এম দ্বারা প্রকাশ করছি। ওকে, মেরু শক্তিকে আমরা প্রকাশ করছি এম দ্বারা। তো চৌম্বক ভ্রামকটা হচ্ছে যে যে কোনো চৌম্বক শলাকার মেরু শক্তি আর তার চৌম্বক দৈর্ঘ্যের গুণফল, এটাকে বলছে চৌম্বক ভ্রামক। কথা কি বোঝা গেছে কি? চৌম্বক ভ্রামকটা কি, যে কোনো চৌম্বক শলাকার মেরু শক্তি আর তার চৌম্বক দৈর্ঘ্যের গুণফল, এটাকে বলছে চৌম্বক ভ্রামক। ঠিক আছে, তাহলে এখন বলো যে আমাদের চৌম্বক শলাকার জন্য চৌম্বক ভ্রামক, এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করছি, তাহলে এম সমান কত হবে বলতো,
এম ইন্টু এল, যেখানে 2L-টাই কি বলতো, 2L-টাই হচ্ছে তার চৌম্বক দৈর্ঘ্য আর এম হচ্ছে কি তার মেরু শক্তি, অর্থাৎ মেরুতে যে শক্তিটা থাকে। আর আমরা কি জানি চুম্বক শলাকার সমস্ত শক্তি তার দুইটা পোলেই থাকে, অর্থাৎ দুইটা মেরুতেই থাকে। ওকে, আচ্ছা, তো এটা গেল আমাদের। এটা কেন? কারণ চুম্বক ভ্রামক যদি মেরু শক্তি আর চুম্বক দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে গুণ করলে চুম্বক ভ্রামক পাবো। এগুলো হয়তো এমসিকিউ এর জন্য থাকলেও থাকতে পারে, আর হয়তো ক নম্বর প্রশ্ন দিতে পারে যে চুম্বক ভ্রামকটা কি, তাহলে বলবা কি যে চুম্বক শলাকার মেরু শক্তি আর চুম্বক দৈর্ঘ্যের গুণফলটা হচ্ছে চুম্বক ভ্রামক। আচ্ছা, এবার আসি আমরা যে চুম্বক তীব্রতা বা প্রাবল্য। চুম্বক তীব্রতা বা চুম্বক প্রাবল্য, ওকে একই কথা। তীব্রতা প্রাবল্য একই কথা। ব্যাপারটা বুঝে গেছে? তো এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, এইচ দ্বারা প্রকাশ করি। এই মেরুর শক্তির মান কত? মেরু শক্তির মান এটা বলে দিবে, এক একটা চুম্বকের সাইজ অনুযায়ী এটা হয়। ওটা নির্ণয় করা যায় না এমনিতে? না, ওটা বলে দিবে, যদি কোনো প্রবলেম দেয় তাহলে মেরু শক্তিটা বলবে। আচ্ছা, আচ্ছা, এখন দেখো তাহলে আমরা কি লিখছি বলতো, চুম্বক তীব্রতা বা চুম্বক প্রাবল্য একই কথা, তীব্রতা প্রাবল্য একই কথা। তাহলে এটা কি? তাহলে কোন এখন খেয়াল করো যে আমরা যদি নেই যে কোনো বিন্দুর বা কোনো জায়গার যদি চুম্বক ক্ষেত্র নেই, তাহলে ওই জায়গার কি থাকবে? অবশ্যই আমি যদি একটা জায়গা চিন্তা করি, তাহলে এই জায়গার চুম্বক ক্ষেত্র কত? ওটা 2L হবে না, শুধু এল হবে মনে হয়। ওটা মেরু চৌম্বক ভ্রামকের ওটা কোনটা? চৌম্বক ভ্রামক আপনি এম ইন্টু 2L দিয়েছেন, ওটা শুধু এল হবে। কোথায় এল বলতে কি? দেখো যে আমি 12 দ্বারা আসলে এই ডিসটেন্সটা বোঝাচ্ছি। কেউ যদি বলে যে আমি এল দ্বারা এই ডিসটেন্স, আসলে মূলত এটা মনে রাখবা যে মেরু শক্তির সাথে আমাদের তার চুম্বক দৈর্ঘ্যকে গুণ করতে হবে। ওকে, কারণ চুম্বক দৈর্ঘ্যকে তুমি যদি একটা এল দ্বারা তুমি বলো যে এটা চুম্বক দৈর্ঘ্য, সমস্যা নেই, তাহলে ওখানে এল দিবা। কিন্তু ব্যাপারটা কি বলো, মেরু শক্তির সাথে তার চুম্বক দৈর্ঘ্যের গুণ। কথা বুঝছো কি? হ্যাঁ, হুম। তো আমি চুম্বক দৈর্ঘ্যকে 12 দ্বারা প্রকাশ করছি, মানে সমস্যা নাই, কেউ চাইলে এল দিতে পারো, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে তার চুম্বক দৈর্ঘ্য এটা। ওকে, আচ্ছা, তাহলে এবার আসি আমরা কি বলতো যে চুম্বক তীব্রতা বা চুম্বক প্রাবল্য। তাহলে এটা যদি একটা জায়গা চিন্তা করি, তাহলে এই স্থানে যদি চুম্বক ক্ষেত্র থাকে, তাহলে সেটা যদি বি হয়, তাহলে এই স্থানে প্রাবল্য কত? মিউ, তাই না? সরি, প্রাবল্য কেন বলছি, এটা প্রবেশ্যতা। ওকে, চুম্বক প্রবেশ্যতা কত? মিউ, তাই না? আচ্ছা বলো, চুম্বক ক্ষেত্রকে আমরা পি দ্বারা প্রকাশ করি, আর চুম্বক প্রবেশ্যতা কি দ্বারা প্রকাশ করি? মিউ দ্বারা প্রকাশ করি। আর এই জায়গাটা যদি শূন্য স্থান হয়, তাহলে এই জায়গায় চুম্বক ক্ষেত্র কত? বি নট। আর এই জায়গায় প্রবেশ্যতা কত? মিউ নট, তাই না? জি ভাই। হ্যাঁ, তো চুম্বক তীব্রতা হচ্ছে কি যে কোনো জায়গা চুম্বক ক্ষেত্র আর ওই জায়গার চুম্বক প্রবেশ্যতার অনুপাত। জাস্ট কিচ্ছুই না, জাস্ট এই ইকুয়াল টু কত হবে? কোন স্থানের চুম্বক ক্ষেত্র আর ওই স্থানের চুম্বক প্রবেশ্যতার অনুপাত। তাহলে এই ইকুয়াল টু বিউ নট ভাগ মিউ নট। আর এটা যদি শূন্য স্থান ব্যতীত অন্য স্থান হতো, তাহলে এই ইকুয়াল টু কত হবে? অন্য স্থানের চুম্বক ক্ষেত্র তাহলে বি হবে, আর অন্য স্থানের প্রবেশ্যতা তখন কি হবে? শুধু মিউ হবে। জাস্ট এটাই, আর কিছু না। ওকে, যে কোনো স্থান আসে ওই স্থানের চুম্বক ক্ষেত্র কত আর ওই স্থানের চুম্বক প্রবেশ্যতা কত, অর্থাৎ চুম্বক ক্ষেত্রকে চুম্বক প্রবেশ্যতা দিয়ে ভাগ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে চুম্বক তীব্রতা বা প্রাবল্য। কথা বোঝা গেছে? ভাইয়া এটা শলাকার মধ্যে হয় না? কোনটা? এই হ্যাঁ, এটা তীব্রতা। চুম্বক শলাকার মধ্যে, অবশ্যই চুম্বক শলাকার মধ্যে হতে পারে। তুমি যে জায়গাতে চুম্বক ক্ষেত্র থাকবে, হ্যাঁ শলাকা যদি হয়, শলাকা তো নিজে চুম্বক ক্ষেত্র তৈরি করে, সমস্যা নেই, শলাকার মধ্যে হবে। অথবা যে জায়গায় চুম্বক ক্ষেত্র থাকবে ওই জায়গার মধ্যে তুমি সেটা নির্ণয় করতে পারবে। জাস্ট ওই জায়গাতে চুম্বক তীব্রতা কত সেটা কত, তাহলে এটা শলাকার জন্য হলে তখন কি হবে? শলাকার চুম্বক ক্ষেত্র নিতে হবে আর তার প্রবেশ্যতা নিতে হবে। আর কোন একটা স্থান যদি চিন্তা করে, তাহলে ওই স্থানের চুম্বক ক্ষেত্র, ওই স্থানের প্রবেশ্যতা। কি বুঝা গেছে? জি ভাইয়া। হুম।
আচ্ছা দেখো, এই জিনিসগুলো অনেক সময় একটু মনে রাখা কঠিন হয়ে যায়, কারণ আসলে ব্যাপারগুলো বুঝতে পারছো যে এর আগে তোমাদের পড়াছিলাম, তোমরা বলছিলে ভাই একটু কেমন কেমন লাগছে, তো আসলে উপায় নাই, এখন একটু কষ্ট হলো, ব্যাপারগুলো একটু মনে রাখতে হয়, কারণ এটা হচ্ছে, কারণ তোমাদের জন্য হয়তো 1-2 মার্কের কোশ্চেন থাকতে থাকে, কিন্তু যারা বিশেষ করে অ্যাডমিশন টেস্ট দেয় তাদের জন্য এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন দেয়, কারণ ব্যাপারগুলো একটু আনকমন টাইপের, আর প্রতিটার জন্য এক একটা রাশির জন্য তার ছোট ছোট এক একটা সূত্র আছে, তো এই জিনিসগুলো সাধারণত থাকে। আমি ব্যাপারগুলো এভাবে মনে রাখবা, সমস্যা নাই, কঠিন কিছুই না। আচ্ছা, এবার দেখবো আমরা কি যে চুম্বকায়ন তীব্রতা বা চুম্বকায়ন মাত্রা। একই জিনিস, ঠিক আছে, চুম্বকায়ন মাত্রা। ওকে, চুম্বকায়ন তীব্রতা বা চুম্বকায়ন মাত্রা দুইটা একই জিনিস, ঠিক আছে। এটা হয় কি, যে কোনো একটা চৌম্বক পদার্থের মধ্যে হয়, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে যেমন লোহা, খেয়াল করো, এটা যদি একটা লোহার খন্ড হয়, ধরে নিলাম এটা কি, মনে করলাম যে লোহার খন্ড, ওকে। আচ্ছা, এবার বললো যে লোহার খন্ডকে যদি আমি এখন কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে এটা কিন্তু কি হবে বলো তো, চুম্বকে পরিণত হয়ে যাবে। দেখো এটা লোহার খন্ড, এটা কি পদার্থ, এটা কিন্তু চুম্বক না, চৌম্বক পদার্থ, তাই না, চুম্বক পদার্থ, তাই তো, বুঝতে পারছো কি? এখন আমরা কি বলছি বলতো, এটাকে যদি চুম্বক ক্ষেত্রে যদি রাখি, তাহলে লোহার খন্ডটা কি হয়ে যাবে, চুম্বক হয়ে যাবে, চুম্বকে পরিণত হয়ে যাবে, তখন লোহার এই খন্ডে কি হবে, দুইটা পোল তৈরি হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখো, কোন চুম্বক পদার্থকে যদি চুম্বক ক্ষেত্রে রাখা হয়, তাহলে ওই চুম্বক পদার্থটা চুম্বকে পরিণত হয়ে যায়, ওকে। তার মানে লোহার খন্ড আছে, এটাকে যদি কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে কি হবে, এই লোহার খন্ডটাও এখন কি হয়ে যাবে, চুম্বকে পরিণত হয়ে যাবে। তাহলে চুম্বকে পরিণত হয়ে গেলে এটা কি হয়ে গেছে, তাহলে এটারও একটা পোল থাকবে, এই সাইডে একটা পোল আর এই সাইডে একটা পোল, দুইটা পোল তৈরি হয়ে যাবে, তাই না। অর্থাৎ মনে করো যে এখানে আমি একটা নর্থ পোলের একটা চুম্বক রাখছি, আর এই পাশে একটা সাউথ পোলের চুম্বক রাখছি, তাহলে কি হয়ে যাবে, এই যে নর্থ পোল এই পাশে আছে সাউথ পোল, মাঝে আছে লোহার খন্ড, তাহলে লোহার খন্ডটা কি হবে বলো, চুম্বক ক্ষেত্রে এখন রাখা হয়েছে, তাহলে লোহার খন্ডটাও এখন কি হবে, চুম্বকে পরিণত হয়ে যাবে, সে একই ভাবে লোহার ওই খন্ডটার এখন দুইটা পোল তৈরি হয়ে যাবে। এই কথা ক্লিয়ার? হুম, আচ্ছা, জি ভাইয়া। তাহলে এই লোহার খন্ডটা যদি এবার দেখো, প্রথমে যখন আমাদের এই যে নর্থ পোল সাউথ পোল এগুলো যখন ছিল না, তাহলে কি ছিল, এটা একটা লোহার খন্ড ছিল, কিন্তু আমি যখন এই লোহার খন্ডটাকে কোনো একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলাম, তখন এই লোহার খন্ডটা এখন চুম্বকে পরিণত হয়ে গেল। তাহলে চুম্বকে পরিণত হয়ে গেলে লোহার খন্ডের এবার দুইটা পোল থাকবে। এখন আমরা দরকার কি, আমাদের দরকার কি, যে চুম্বকায়ন তীব্রতা বা চুম্বকায়ন মাত্রা। আচ্ছা বলো, চুম্বকায়ন মাত্রা অর্থাৎ এই লোহাটা কি পরিমাণ চুম্বক ক্ষেত্র গ্রহণ করে চুম্বকে পরিণত হলো, সেটাকে আমরা বোঝাচ্ছি যে তার জন্য চুম্বকায়ন মাত্রাটা কত। ব্যাপারটা বুঝো, ব্যাপারটা গুলো কিন্তু সহজ, খালি একটু ভিতর থেকে একটু চিন্তা করলে বুঝতে পারবা যে সেটা কি, কি পরিমাণ চুম্বক ক্ষেত্র গ্রহণ করে সেটা কি হচ্ছে, চুম্বকে পরিণত হচ্ছে, তাহলে এটা আমাদের বের করতে হবে। এটাকে যদি আমরা ম্যাথামেটিক্যাল ভাষা, অর্থাৎ এখান থেকে যদি কোনো ইকুয়েশন নিতে চাই, তাহলে আমাদের ম্যাথামেটিক্যাল ভাষায় যদি পড়ি, তাহলে ব্যাপারটা এরকম, যে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে কোনো চুম্বক পদার্থের, দেখো চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলাম, তাই না, যে নর্থ পোল সাউথ পোল, তার মানে কি চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়ে গেছে লোহার উপরে। আচ্ছা, প্রয়োগ করার ফলে এই লোহাটার প্রতি একক আয়তনে কি পরিমাণ চুম্বক ভ্রামক তৈরি হয়েছে। এবার বলো, এটা যেহেতু চুম্বকে পরিণত হয়ে গেছে, তাহলে এবার কি হবে, এর আবার চুম্বক ভ্রামক থাকবে, তাই না। এর আবার কি তৈরি হবে, চুম্বক ভ্রামক তৈরি হবে। এখন আমাদের দরকার কি, যে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে যে লোহাটাকে আমি চুম্বকে পরিণত করলাম, এখন এই লোহার প্রতি একক আয়তনে কি পরিমাণ চুম্বক ভ্রামক আছে। তাহলে বলো, তাহলে এই লোহার চুম্বক ভ্রামক কত, এম। এম সমান আমরা একটু আগে দেখলাম যে যেহেতু এটা চুম্বকে পরিণত হয়ে গেছে, তাহলে তার মেরু শক্তি হচ্ছে এম, আর চুম্বক দৈর্ঘ্য হচ্ছে 2L, তাহলে এর লোহার চুম্বক ভ্রামক কত, এম ইন্টু 2L, তাই না। কারণ আমাদের দরকার কি, প্রতি একক আয়তনে কি পরিমাণ চুম্বক ভ্রামক আছে। তাহলে বলো, টোটাল আয়তন কত, ভি, তাই না, টোটাল আয়তন কত, ভি। তাহলে বলতে পারি ভি আয়তনে চুম্বক ভ্রামক কত, এম। আমাদের দরকার কি,
প্রতি একক আয়তনে অর্থাৎ 1 ঘনমিটার আয়তনে লোহার কি পরিমাণ চুম্বক ভ্রামক আছে, তাহলে m ভাগ কত বলতো ভি। এটাকে আমরা কি বলছি বলো, চুম্বকায়ন মাত্রা বা চুম্বকায়ন তীব্রতা, এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। ওকে, চুম্বকায়ন মাত্রা বা চুম্বকায়ন তীব্রতাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে আই ইকুয়াল টু কত, এম ভাগ ভি, যেখানে এম কত বলতো, এম হচ্ছে এই যে লোহাটা এখন চুম্বকে পরিণত হয়ে গেছে, তাহলে এর চুম্বক ভ্রামক, আর ভি মানে কি ওই লোহার খন্ডের আয়তন কত। ক্লিয়ার? আচ্ছা এবার আসি যে এখন আমাদের আয়তন এগুলো বের করতে হবে। তো এখান থেকে আমরা কি জানি যে এই এম সমান কি জানি, এম ইন্টু 2L। আর একই ভাবে লোহার যে আয়তন পাবো সেই আয়তনটা কত হবে বলো, ক্ষেত্রফল গুণিত তার দৈর্ঘ্য অর্থাৎ 2L, এ ইন্টু 2L। ওকে, তাহলে জাস্ট এই 2L কাটা, জাস্ট আমাদের কি থাকে, মেরু শক্তি ভাগ ক্ষেত্রফল, এটাও থাকে, দুইটা ফর্মুলা। ওকে, যদি চুম্বক ভ্রামক আর আয়তন দেওয়া থাকে তাহলে ভ্রামককে যাক আয়তন দিয়ে ভাগ করে দিবা, আর যদি মেরু শক্তি আর যদি চুম্বক পদার্থের ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে মেরু শক্তিকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে ওই তীব্রতা পাবো। এই দুইটা একই সূত্র। ওকে, বুঝছো কি? জি ভাই। আমি জানি যে একটু ঝামেলা হবে, তোমরা একটু বই পড়বো, আমি বই থেকে দেখাচ্ছি, বই পড়লে ব্যাপারগুলো বুঝতে পারবা। ভাইয়া অন্ধকার অন্ধকার আছে। আচ্ছা 1 মিনিট, এই যে এখানে একটু রৌদ্রের আচ্ছা এবার দেখো, যেটা দেখবে সেটা হচ্ছে যে আপেক্ষিক প্রবেশ্যতা। ভাইয়া আবছা ভাইয়া দেখা যাচ্ছে। ঝাপসা দেখা যাচ্ছে। এবার এবার হয়েছে। হ্যাঁ, আচ্ছা এবার যেটা আমরা দেখবো সেটা কি বলতো, আপেক্ষিক প্রবেশ্যতা। ঠিক আছে, আপেক্ষিক প্রবেশ্যতা মানে কি, রিলেটিভ পারমিয়াবিলিটি। ঠিক আছে, তো প্রবেশ্যতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, যেহেতু চৌম্বক প্রবেশ্যতা পড়ছে, তাহলে প্রবেশ্যতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো, মিউ দ্বারা প্রকাশ করি, তাই না? আর এটা যদি শূন্য স্থান হয় তাহলে কি দ্বারা প্রকাশ করতাম, শূন্য স্থান হলে, হ্যাঁ যে শূন্য স্থান হলে জাস্ট মিউ নট দ্বারা প্রকাশ করতাম। তাহলে আপেক্ষিক প্রবেশ্যতা কি, তো আপেক্ষিক প্রবেশ্যতা হচ্ছে একটা অনুপাত। আপেক্ষিক মানে কি বলতো, একটা সাপেক্ষে আরেকটা, তাই না? আপেক্ষিক মানে কি, একটা সাপেক্ষে আরেকটা। তো আপেক্ষিক প্রবেশ্যতা বলতে যে কোন স্থানের চুম্বক প্রবেশ্যতা আর শূন্য স্থানের চুম্বক প্রবেশ্যতা এই দুটার অনুপাত। ঠিক আছে, অর্থাৎ কোন স্থানের চুম্বক প্রবেশ্যতা শূন্য স্থানের চুম্বক প্রবেশ্যতার চাইতে কত গুণ বেশি। কথা কি বোঝা গেছে? তাহলে আপেক্ষিক প্রবেশ্যতাকে আমরা যেটা দ্বারা প্রকাশ করবো এটা বলবো কি, যে রিলেটিভ পারমিয়াবিলিটি, তার মানে মিউ আর, এটা দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে রিলেটিভ মানে আপেক্ষিক। তো আপেক্ষিক প্রবেশ্যতা মানে মিউ আর। তো মিউ আরটা কি, যে কোন স্থানের প্রবেশ্যতা আর শূন্য স্থানের প্রবেশ্যতার অনুপাত। মিউ আরটা কি হবে, কোন স্থানের প্রবেশ্যতা হচ্ছে মিউ আর শূন্য স্থানের প্রবেশ্যতা কত, মিউ নট। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক প্রবেশ্যতা। তার মানে কোন একটা জায়গার প্রবেশ্যতা যদি দেওয়া থাকে তাহলে আপেক্ষিক প্রবেশ্যতা কি হবে, ওই জায়গার প্রবেশ্যতাকে শূন্য স্থানের প্রবেশ্যতা। তাহলে মিউ নট এর মান কিন্তু আমরা জানি 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, তাই না? টেসলা মিটার মিটার পার পার অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। তাহলে এটা কি করবো তখন, কোন স্থানের তাহলে প্রবেশ্যতা যদি দেওয়া থাকে তাহলে ওই স্থানের প্রবেশ্যতাকে শূন্য স্থানের প্রবেশ্যতা দিয়ে ভাগ করে দিব, তাহলে কি পাবো, আপেক্ষিক প্রবেশ্যতা পাবো। ওকে, এখন বলো কোন স্থানের প্রবেশ্যতা যদি শূন্য স্থানের প্রবেশ্যতার সমান হয়ে যায় তাহলে আপেক্ষিক প্রবেশ্যতা কত হবে? বলো তো। শূন্য হবে, শূন্য হবে। শূন্য কেন হবে, 1 ভাইয়া হবে। কি বলেন প্রশ্নটা? হ্যাঁ বলছি যে 1 হবে। কোন স্থানের প্রবেশ্যতা শূন্য স্থানের প্রবেশ্যতার সমান, তাহলে আপেক্ষিক তাহলে 1 প্রবেশ্যতা হবে, কত হ্যাঁ হবে? 1 হবে। কোন স্থানের প্রবেশ্যতা 1 হবে। মিউটা যদি শূন্য স্থানে পড়ে তাহলে মিউ নট ভাগ মিউ নট মানে 1। তো এগুলো মনে রাখতে হবে, এভাবে যদি কোনো এমসিকিউ আসে এখানে শূন্য হবে না, কিন্তু আপেক্ষিক মানে কি একটা ভ্যালু থাকবে।
আপেক্ষিক জিনিস কখনো শূন্য হয় না। আচ্ছা, একটা সুবিধা পাইছি আমরা, তাই না, যে তোমাদের আর ডাবল ভাবে লিংক পাঠাতে হচ্ছে না। জি ভাইয়া। আচ্ছা যাক, এরপরে আমাদের আছে এবার এই রিলেটেড এবার পড়াশোনাগুলো শেষ। তাহলে দেখো তো মোটামুটি আজকে আমরা কি শিখলাম, যে এখান থেকে যে চুম্বকত্ব, তাই না, তো এখান থেকে শিখলাম যে চুম্বক পদার্থ কি, চুম্বক কি, অচুম্বক, এগুলো আমরা শিখছি। একইভাবে একটা চুম্বক শলাকার জ্যামিতিক দৈর্ঘ্য কি, চুম্বক দৈর্ঘ্য কি, তারপরে জ্যামিতিক দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে চুম্বক দৈর্ঘ্য বের করতে হয়, তারপরে তার পোলগুলোর দূরত্ব কিভাবে বের করতে হয় প্রান্ত থেকে, এই ব্যাপারগুলো শিখলাম তো, তাই না? তাই তো। একইভাবে তারপরে কি শিখলাম, যে কোন একটা চুম্বক শলাকার জন্য তার চুম্বক ভ্রামকটা কি সেটা আমরা দেখলাম। তারপরে দেখলাম কি, যে চুম্বক তীব্রতা বা চুম্বক প্রাবল্য কি। তারপরে দেখলাম কি চুম্বক আয়ন তীব্রতা বা চুম্বক আয়ন মাত্রা। ওকে, তারপরে দেখছি কি যে আপেক্ষিক প্রবেশ্যতা। ওকে, জাস্ট এই কয়টা রাশি পড়াশোনা করলে আমাদের জন্য এনাফ। আর এরপরের টপিক হচ্ছে আমাদের পৃথিবীর চুম্বক উপাদান, অর্থাৎ এখানে যেটা আমাদের পড়া লাগে বিনতি, বিচ্যুতি আর ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ। ভাই এগুলো আজকে করানো। আচ্ছা, এটা সময় লাগবে না, আমাদের খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, ওকে, তো শুরুতে দেখো যে পৃথিবীর চুম্বক উপাদান, পৃথিবীর চুম্বক উপাদান। ওকে, আচ্ছা, নেক্সট দিন আমি দেখাইছিলাম যে পৃথিবীতে নিজে একটা চুম্বক, নিজের চুম্বকের মতো আচরণ করে। তাহলে পৃথিবীর দুইটা পোল আছে, ওই পোলগুলো কোথায় বা কোন দিকে সেগুলো আমরা দেখাইছিলাম নেক্সট দিনে, অর্থাৎ ভূচুম্বক যখন পড়াইছিলাম। তো পৃথিবী যদি চুম্বক হয় তাহলে আমরা বলছিলাম কি, আমরা যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যে ভৌগোলিক দিকগুলো বলি, তাহলে এটা যদি আমাদের উত্তর দিক হয় তাহলে এটা ছিল আমাদের দক্ষিণ দিক, তাই না? তাহলে দক্ষিণ দিক ছিল। আর এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর কি আছে বলো, এরকম কি আছে, চুম্বক অক্ষ আছে, তাই না? পৃথিবীর চুম্বক হলে কি হবে বলো, এরকম পৃথিবীর নিজেরও কি আছে, এরকম চুম্বক শলাকার মতো কি আছে, তার চুম্বক অক্ষ বিদ্যমান। তো একইভাবে পৃথিবীর পোলগুলো কোথায়, তো আমাদের যেটা ভৌগোলিক উত্তর দিক সেই দিকে আছে কি বলতো, ভূচুম্বকের সাউথ পোল আছে। আর যেটা ভৌগোলিক দক্ষিণ দিক সেই দিকে কি আছে, নর্থ পোল আছে, তাই না? এখন এই পৃথিবীর উপরে যদি তুমি কোনো চুম্বক শলাকাকে ঝুলিয়ে রাখো তাহলে সেটা কোন দিকে থাকবে? সাপোজ মনে করো তুমি যে শলাকাকে ঝুলায় রাখছো ওই শলাকা হচ্ছে এইটা, এই চুম্বক শলাকাকে তুমি ঝোলাবা, তাহলে এই চুম্বক শলাকার কি আছে বলো তো, দুইটা পোল আছে। ধরে নিলাম এটা নর্থ আর এটা যদি সাউথ হয়, তাহলে এই চুম্বক শলাকাকে যদি আমি পৃথিবীর উপরে ঝুলিয়ে রাখি তাহলে কি ঘটনা ঘটবে বলো তো? এই যে সাউথ পোল, যেটা সাউথ পোল কে সাউথ পোলের কাছে থাকবে, সেটা তো বিকর্ষণ হবে। উল্টে যাবে। আর এই নর্থ পোল কে নর্থ পোলের কাছে থাকবে, তার মানে এটা উল্টায় যাবে। উল্টে কি হবে, এই নর্থ পোল আসবে এই সাউথ পোলের কাছে, আর এই সাউথ পোল আসবে নর্থ পোল। কারণ এটাকে যদি ঝুলিয়ে রাখি তাহলে এরকম ঘটনা হবে পৃথিবীতে। আমি কিন্তু সাইডে দেখাচ্ছি, ঝুলে রাখলে কি হবে, পৃথিবীর যেটা সাউথ পোল তার কাছে কি থাকবে, তোমার ঝুলন্ত চুম্বক শলাকার নর্থ পোল থাকবে। আর যেটা পৃথিবীর নর্থ পোল ঝুলন্ত চুম্বকের সেটা সাউথ পোল থাকবে। এখন ব্যাপারটা খেয়াল করি, এটা ছিল উত্তর দিক, এই যে আমাদের ঝুলন্ত চুম্বকের এটাই ছিল উত্তর দিক, আর এটা ছিল আমাদের ভৌগোলিক দক্ষিণ দিক। তুমি যে চুম্বক ভাইয়া শলাকা ঝুলন্ত চুম্বক মানে কি? যে শলাকাকে তুমি সুতায় বেঁধে ঝুলিয়ে রাখছো, তাহলে এবার বলো যে আমরা কম্পাস তাহলে কি কাজ করে বলো, কম্পাসের মাধ্যমে আমরা কি করে দিক নির্ণয় করি। তাহলে এখন বলো, তাহলে কম্পাস যেহেতু আছে তার মানে যে চুম্বক শলাকা নিয়ে তৈরি ওটা তো অবশ্যই নর্থ পোল সাউথ পোল আইডেন্টিফাই করা আছে। তাহলে কম্পাসটা যেদিকে ঘুরবে সেদিকটাই হবে কি, নর্থ পোল যেদিকে থাকবে, দেখো এটা নর্থ পোল যেদিকে সেটা উত্তর দিক, সাউথ পোল যেদিকে সেটা দক্ষিণ দিক। তাহলে বের করে নিতে পারবো। উল্টা ভাইয়া উল্টাই গেল তো সবকিছু, উল্টাই হবে। উল্টাই গেল তো। উল্টাই যাবে, কারণ দেখো যে এটা দেখো একটা জিনিস খেয়াল করো, পৃথিবীর চুম্বকের যদি এটা সাউথ, পৃথিবী তো নিজে একটা চুম্বক, তাই না? তাহলে পৃথিবীর নিজে চুম্বক হলে পৃথিবীর দুইটা পোল থাকবে। তাহলে এটা যদি সাউথ পোল হয়, এটা যদি নর্থ পোল হয়, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তুমি যদি একটা ঝুলন্ত চুম্বক শলাকা রাখো তাহলে পৃথিবীর সাউথের সাথে কি ঝুলন্ত চুম্বকের সাউথ থাকবে না নর্থ থাকবে? কারণ বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। তাহলে ঝুলন্ত চুম্বকের নর্থ পোলটা কিন্তু পৃথিবীর যেটা সাউথ পোল তার সাথে, মানে তার দিকে কিন্তু থাকবে, ভাই এবার বুঝতে তাই না? পারছি। হ্যাঁ, আচ্ছা। আর আমরা যেটা আইডেন্টিফাই করি যে পৃথিবীর
যেই দিকে অর্থাৎ পৃথিবীর চুম্বকের যেই দিকে সাউথ পোল আছে এই দিকে কিন্তু আমাদের উত্তর দিক, আর যেই দিকে নর্থ পোল আছে এই দিকে আমাদের দক্ষিণ দিক ধরা হয়। কেন? কারণ তুমি যদি উল্টায় ধরতে তাহলে কিন্তু এই চুম্বক দিয়ে তুমি দিক নির্ণয় করতে পারবা না। দেখো পৃথিবীর যেটা সাউথ পোল সেদিকে তুমি উত্তর দিক ধরছো বিধায় দেখো আমাদের যে ঝুলন্ত চুম্বক সেটার নর্থ পোল কিন্তু এই উত্তর দিকেই আছে, তাই না? এটা উত্তর মানে নর্থ, তাহলে দেখো ঝুলন্ত চুম্বকের নর্থটা কিন্তু নর্থের দিকেই কিন্তু আছে। আবার দেখো ঝুলন্ত চুম্বকের এটা সাউথ পোল। কেন সাউথ পোল? কারণ পৃথিবীর চুম্বকের নর্থ পোল বলেই কিন্তু এটা সাউথ পোল, কারণ বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করবে। আর এটা সাউথ পোল বিধায় দেখো এটা এবার দক্ষিণ, তাহলে দক্ষিণ মানে কি এটা সাউথ। তার মানে এখন তুমি ঝুলন্ত চুম্বক দেখে বুঝে নিবা যে কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক। ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। কথা বুঝছো কি? আচ্ছা এখন আমরা যদি একটা চুম্বক শলাকারে যদি ঝুলিয়ে রাখি তাহলে সেটা কি হয় বলো তো একটু? সেটা তুমি যে অবস্থানে রাখো সেটা যদি তুমি পূর্ব পশ্চিম দিক করে অভিমুখ করে যদি ঝুলিয়ে রাখো সেটা কিন্তু অটোমেটিক ছাড়ার পরে সেটা অটোমেটিক কিন্তু আমাদের ভৌগোলিক উত্তর দিক দক্ষিণ অভিমুখ করে থাকবে। ব্যাপারটা কি বুঝতে পারছো কি? যে তুমি কোনো চুম্বক শলাকা নিলা, এটাকে যদি ঝুলিয়ে রাখো এটা সবসময় দেখবা যে আমাদের উত্তর দক্ষিণ দিক যেটা ভৌগোলিক উত্তর দক্ষিণ দিক সেই দিকের মুখ করে কিন্তু তার দুইটা পোল থাকবে। তাহলে তার যে পোলটা উত্তর দিকে থাকবে, উত্তর দিকে তার যে পোলটা থাকবে তাহলে সেটা হচ্ছে তার নর্থ পোল, আর তার যে পোলটা দক্ষিণ দিকে থাকবে যে প্রান্তটা তাহলে সেই বরাবর কি আছে সাউথ পোল আছে। তার মানে কোনো তুমি তুমি যদি কোনো চুম্বক শলাকার দুইটা পোল তুমি জানো না তাহলে তাকে ঝুলিয়ে দিবা, যে দিকটা উত্তর দিকে থাকবে সেটা নর্থ পোল, ওই পাশে নর্থ পোল অবস্থান করবে, যেটা দক্ষিণ দিকে থাকবে ওই পাশে কি সাউথ পোল অবস্থান করবে। বুঝতে পারছো কি ব্যাপারটা? জি ভাই। হুম। তো এখন খেয়াল করো সেটা তো ঝুলে থাকে আর একটু কি হয় উপর নিচ করে, ঠিক আছে, ঝুলে থাকে। তো ব্যাপারটা এরকম যে কোনো একটা চুম্বক শলাকা, তাহলে এটা হচ্ছে আমাদের ভৌগোলিক অক্ষ, ঠিক আছে। আর কোনো চুম্বক শলাকাকে যদি তুমি ঝুলিয়ে রাখো তাহলে সেটা কি হয় যে একটু উপর নিচ করে, তুমি দেখো এইভাবে তুমি ঝুলিয়ে রাখছো তাই না, এভাবে তুমি রেখেছো, কিন্তু সেটা কি আসলে এভাবে থাকবে? সেটা কি হবে উত্তর দক্ষিণ অভিমুখ করে একটু উপর নিচ বরাবর থাকবে, এই যে এভাবে রয়ে যাবে, এভাবে চলে আসবে অটোমেটিক। ঠিক আছে? কেন? কারণ এই যে পৃথিবী নিজে একটা চুম্বক, তাহলে পৃথিবীর দুইটা পোলের মধ্যে তার সাথে সেই চুম্বক শলাকার একটা আকর্ষণ বিকর্ষণ আছে, তাই না? এখন এক জিনিস লক্ষ্য করো যে এটা হচ্ছে আমাদের ভৌগোলিক অক্ষ, এখানেও ভৌগোলিক অক্ষ কোনটা? এটা। আর চুম্বকের এই যে এটা হচ্ছে আমাদের যদি চুম্বক কোনো শলাকা হয় তাহলে এটা একটা পোল আর এটা একটা পোল, তাহলে এই দুই শলাকার মধ্যে দিয়ে যদি একটা রেখা চিন্তা করি তাহলে এটাকে বলা হয় চুম্বক অক্ষ। এটা কি? চুম্বক অক্ষ। তাহলে এখন খেয়াল করো যে এই এই ঘটনার ক্ষেত্রে ভৌগোলিক অক্ষ যেটা সেটাই কিন্তু চুম্বক অক্ষ, তাই না? চুম্বক অক্ষ আর ভৌগোলিক অক্ষ কিন্তু একটাই, তাই না? কারণ কি চুম্বক অক্ষ হচ্ছে দুইটা পোল দিয়ে যদি একটা রেখা চিন্তা করি তাহলে এটাকে বলছে চুম্বক অক্ষ। কিন্তু এই ক্ষেত্রে দেখো এটা আলাদা, ভৌগোলিক অক্ষ হচ্ছে আমাদের এইটা, আর চুম্বক অক্ষ কোনটা? পোল হচ্ছে এটা যদি একটা পোল হয় এটা একটা পোল হয়, তাহলে চুম্বক অক্ষ কোনটা? যে এটা হচ্ছে আমাদের চুম্বক অক্ষ, দুইটা পোল দিয়ে যে রেখাটা যাবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তো কোনো চুম্বক শলাকাকে ঝুলিয়ে রাখলে দেখবা যে সেটা কি হয় ভৌগোলিক অক্ষ আর তার চুম্বক অক্ষের মধ্যে একটা কোণ তৈরি হয়ে যায়, এটাকে আমরা বলছি কি বিনতি কোণ। ওকে, তার মানে ঝুলন্ত কোনো চুম্বক শলাকার ভৌগোলিক অক্ষ আর চুম্বক অক্ষের মধ্যবর্তী কোণটাকে কি বলছি? বিনতি, মানে এই পরিমাণ কোণে সেটা উপর নিচ বরাবর নত হয়ে থাকে। এই কথা কি বুঝছো কি? বুঝিনি। আচ্ছা বুঝুনি। কোনো চুম্বক শলাকা নিবা, নেয়ার পরে সেটা কি তুমি সুতা বেঁধে ঝুলাবা, সুতাটা ঠিক মাঝ পয়েন্টে বাঁধবা, ঠিক আছে, তাহলে যাতে ব্যালেন্স থাকে, ঠিক আছে, মাঝে বাঁধতে হবে, যে ঝুলিয়ে দিবা সেটা কি হবে দেখবা যে উত্তর দক্ষিণ অভিমুখ করে ঝুলে আছে, আর সেই সাথে সাথে সেটা কি প্যারালালে নাই। এটা যদি আমাদের মনে করো চুম্বক, মনে করো এই কলমটাকে চিন্তা করি, এটা যদি কোনো চুম্বক শলাকা হয় এটাকে যদি আমি এভাবে ঝুলিয়ে রাখি, দেখো ঝুলিয়ে রাখলে এটা কিন্তু সমান হয়ে আছে, তাই না? কিন্তু সেটা সেভাবে থাকে না, এটা যে এভাবে থাকে, একটু এক প্রান্ত উঁচু আর এক প্রান্ত নিচু হয়ে থাকে। তাহলে যখনই এক প্রান্ত উঁচু এক প্রান্ত নিচু হয়ে থাকে তখনই কি দেখো তো এরকম একটা কোণ তৈরি হয়ে যাবে না? জি। তো এই কোণটাকে আমরা কি বলছি? তখন তো আমাদের যে অক্ষের সাথে একটা কোণ তৈরি হবে, কারণ চুম্বক শলাকা যখন এভাবে আসে কিন্তু তখন দেখো আমাদের ভৌগোলিক অক্ষ চুম্বক অক্ষের মধ্যে কোনো কোণ নাই, কোণ কিন্তু জিরো। আর চুম্বক শলাকাকে ঝুলে দিলে সে কিন্তু যেভাবে অটোমেটিক থেকে যায়, একটা মাথা থাকে উত্তরের দিকে আর একটা মাথা থাকে দক্ষিণের দিকে, সে একটু
এক প্রান্ত উপর আর এক প্রান্ত নিচু এভাবে থাকে। তো থাকার কারণে কি হয়ে যায় দেখো, এবারে কিন্তু একটা নির্দিষ্ট কোণে সেটা নত হয়ে আসে। তাহলে ওই কোণটা কোন কোণ? এই যে ঝুলিয়ে রাখলে এই অবস্থা তৈরি হয়, এই কোণ, এটাকে আমরা বলছি কি ডেল্টা। ঠিক আছে, এটাকে বলছি বিনতি। কথা বোঝা গেছে? যে কোণে নত হয়ে আছে সেটাকে বলছি বিনতি কোণ। তাহলে বিচ্যুতি কি? বিচ্যুতির কোনো হিসাব নিকাশ না, বিচ্যুতি হচ্ছে কল্পিত তল দুটার মধ্যবর্তী কোণ। অর্থাৎ এই যে আমাদের যে ভৌগোলিক একটা অক্ষ গেছে, এই অক্ষ বরাবর যদি একটা তল চিন্তা করি, আর এটা চুম্বক অক্ষ, তাই না? চুম্বকের দুই পোল দিয়ে যে রেখাটা গেছে এটাকে বলা হয় চুম্বক অক্ষ। চুম্বক অক্ষ বরাবর যদি একটা কল্পিত তল চিন্তা করো, তাহলে দুইটা তল এর মধ্যে একটা কোণ তৈরি হবে কিনা বলো তো? জি। হ্যাঁ, তো এই কোণটাকে বলছি বিচ্যুতি। জাস্ট আমরা কিন্তু বিচ্যুতির কোনো হিসাব নিকাশ করতে পারি না। বিচ্যুতি হচ্ছে একটা কল্পিত কোণ। অর্থাৎ ভৌগোলিক অক্ষ বরাবর একটা তল চিন্তা করবা, তাহলে ওই তলটা কোনটা হবে? এরকম একটা তল হবে, তাই না? আর চুম্বক অক্ষ বরাবর একটা তল চিন্তা করবা, তাহলে ওই তলটা কোনটা হবে? এটা কিন্তু এরকম হবে, এরকম হবে, তাই না? দেখো, কারণ কি ভৌগোলিক রেখাটা গেছে এইদিকে, তাহলে তল চিন্তা করলে তলটা হবে এইদিকে, আর চুম্বক অক্ষ রেখা গেছে এইদিকে, তাহলে এর উপরে তল চিন্তা করলে তলটা হবে কিন্তু এইভাবে। তাহলে এবার বলো, দুই তলের মধ্যে একটা কোণের তৈরি হচ্ছে কিনা বলো তো? কোণ তৈরি হবে। তো ওই কোণটাকে আমরা বলছি কি? বিচ্যুতি। বিনতি। বিচ্যুতি, ঠিক আছে? তো বিচ্যুতি কোণ আমাদের হিসাব নিকাশ করা লাগে না, এটা আমাদের জাস্ট একটা কল্পিত তল, দুইটা কল্পিত, এই কোণটাও কল্পিত। ওকে, জাস্ট বিনতিটা কি? বিনতি হচ্ছে ভৌগোলিক অক্ষ আর চুম্বক অক্ষের মধ্যবর্তী কোণ, দুইটা অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে বিনতি। আর বিচ্যুতিটা কি? ভৌগোলিক অক্ষ বরাবর একটা কল্পিত তল আর চুম্বক অক্ষ বরাবর একটা কল্পিত তল, তাদের মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে বিচ্যুতি। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো এবার আসি আমরা যে আমাদের এবার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আসবে। এটা হচ্ছে যে ভূচুম্বক ক্ষেত্রে আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ বের করতে হবে। তাহলে কোনো চুম্বক শলাকা যদি আমরা নিই, সেটা এভাবে আমাদের থাকার কথা। এটা যদি ভৌগোলিক অক্ষ, যে ভৌগোলিক অক্ষ যদি এটা হয়, তাহলে তার চুম্বক অক্ষ কোনটা? দুইটা পোলের মধ্যে দিয়ে যাবে। আমরা কিন্তু এভাবে ঝুলিয়ে রাখি, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা এভাবে ঝুলে থাকে না। সেটা তখন কি হয়ে যায়? এভাবে উপর নিচ বরাবর সেটা ঝুলে থাকে, তাই না? তাহলে ভৌগোলিক অক্ষ গেল আমাদের এটা, তখন কি সেটা উপর নিচ বরাবর ঝুলে থাকলে যে তাদের মধ্যে একটা কি হলো, এখন কোণ তৈরি হয়ে গেল। তাহলে সেই কোণ কোনটা? কোণ এই যে এই অক্ষের সাথে এই অক্ষের যে কোণ, তাহলে যে এই কোণ, তাহলে এটাকে আমরা কি বললাম? ডেল্টা, অর্থাৎ বিনতি কোণ। এখন বলো, চুম্বক শলাকা যদি এইভাবে ঝুলে থাকে, তাহলে তার বি এখন কোন দিকে ক্রিয়া করছে? এইদিকে ক্রিয়া করছে, এই চুম্বক শলাকা চুম্বক ক্ষেত্র, তাই না? বলো তো, এদিকে ক্রিয়া করছে না নিচের দিকে ক্রিয়া করবে না? যেহেতু সেটা নিচের দিকে ঝুলে আছে, এভাবে তো নিচের দিকে ক্রিয়া করবে। বুঝতে পারছো কি? হ্যাঁ। হ্যাঁ, তাহলে বি যদি নিচের দিকে ক্রিয়া করে, তাহলে কোনো কিছু যদি তির্যক ভাবে ক্রিয়া করে, সেটা কয় উপাংশে ভাগ হয়ে যায় বলো তো? দুইটা। হ্যাঁ, দুইটা। অবশ্যই দুইটা। তাহলে আমি একটু এই যে এই রেখাটাকে আমি একটু চুম্বক আর আঁকাবো না, এই রেখাটা দেখো এইদিকে ক্রিয়া করছে, তাই না? তাহলে এটাকে আমি যেভাবে দেখালাম, ওকে। আর আমাদের ভৌগোলিক অক্ষটা কোনটা? এটা। তাহলে এই যে ভৌগোলিক অক্ষটা এই যে এটা, ওকে। তাহলে এবার বলো, এটা ছিল আমাদের কি বলো? বি। আর এই যে এই কোণটা কি ছিল? ডেল্টা। তার মানে ডেল্টা মানে কোন কোণ? এই কোণ, ওকে। তাহলে এবার বলো, বি যেহেতু তির্যক ভাবে ক্রিয়া করছে, তাহলে বি এর কয়টা উপাংশ আছে? দুইটা। ঝাপসা হয়ে গেল। সবাই কি ঝাপসা দেখছো? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। এখন ঠিক আছে। দেখছো বা? হ্যাঁ ভাই, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে বি যদি এইদিকে ক্রিয়া করে, তাহলে বি এর কিন্তু একটা উপাংশ কোন দিকে আছে বলো তো? এইদিকে আছে। আর আরেকটা উপাংশ কোন দিকে আছে? নিচের দিকে আছে, নিচের দিকে লম্ব বরাবর আছে, তাই না? তাহলে এবার বলো, বি এর এই যে এই উপাংশটার নাম কি? এটা যেহেতু আনুভূমিক, তাহলে এই উপাংশের নাম কি? আনুভূমিক উপাংশ। আর আনুভূমিক উপাংশকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। এটা কি? আনুভূমিক উপাংশ, ওকে।
তাহলে আনুভূমিক উপাংশকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এইচ দ্বারা। তাহলে এইচ এর ভ্যালুটা কত হবে বলতো? তাহলে এবার বলো, এটা কি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে? এই ত্রিভুজের বি কি বলতো? বি হচ্ছে অতিভুজ, আর কোনটা কি? ডেল্টা। তাহলে অতিভুজ জানো, ডেল্টা জানো, অর্থাৎ সমকোণী ত্রিভুজে অতিভুজ জানো আর থেটা জানো, তোমাকে ভূমি বের করতে হবে, তাই না? তাহলে কিভাবে হবে বলতো? ভূমির মান কত হবে? একটা সমকোণী ত্রিভুজে tan অতিভুজ theta দেওয়া দিলে আছে, থেটাটাও আছে, তাহলে ভূমি কিভাবে পেবো? অতিভুজ cos theta দিলে হবে, cos হ্যাঁ, delta। থ্যাংক ইউ। cos থিটা সমান আমরা কি জানি? ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি সমান কত? অতিভুজ গুণিত cos থিটা। তাহলে অতিভুজ হচ্ছে বি। তাহলে এই যে এই অংশের মানটা কত হবে? বি cos ডেল্টা। কারো কোনো সমস্যা বলো তো? না, না হ্যাঁ, ভাইয়া। তার মানে আনুভূমিক উপাংশ এইচ সমান কত? এটাকে এইচ ধরলাম। বি cos ডেল্টা হচ্ছে আনুভূমিক উপাংশ, এই যে আনুভূমিক দিকে যেটা আছে সেটা আনুভূমিক উপাংশ, সেটা কত? বি cos ডেল্টা। আর উলম্ব উপাংশ কোনটা? এটা। তাহলে উলম্ব উপাংশের মান কত হবে? যে একইভাবে সমকোণী ত্রিভুজ তো তৈরি হয়েছে, সমকোণী ত্রিভুজে তো অতিভুজ বি জানো, মধ্যবর্তী কোণ জানো, এবার লম্ব, তাই না? উলম্ব উপাংশ মানে কি? লম্ব বের করতে হবে। তাহলে লম্বের জন্য কি লাগবে? সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব সমান কত? অতিভুজ গুণিত সাইন থিটা। তার মানে এই অংশের মান কত? বি সাইন ডেল্টা, তাই না? তো আনুভূমিক উপাংশকে আমরা এইচ দ্বারা প্রকাশ করছি, আর উলম্ব উপাংশকে এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, ভি। ভি ইকুয়াল টু কত? বি সাইন ডেল্টা। কার কোনো সমস্যা? না ভাইয়া। হুম। তাহলে এটা এই বি এর নাম হচ্ছে কি জানো? ভূ চুম্বক ক্ষেত্র, কারণ ভূমির দিকে ক্রিয়া করছে এটা। বি তো চুম্বক ক্ষেত্র, কিন্তু এটা তো ভূমির দিকে ক্রিয়া করছে। ওই যে উপর নিচ বরাবর বললাম না, এভাবে হেলে থাকে। তাহলে এটা যে ভূমির দিকে ক্রিয়া করছে, তাই ভূ চুম্বক ক্ষেত্র হচ্ছে এই বি এর নাম। ওকে, তাহলে ভূ চুম্বক ক্ষেত্র হচ্ছে আমাদের বি। আর এই ভূ চুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান কত? এইচ সমান বি cos ডেল্টা। আর ভূ চুম্বক ক্ষেত্রের এবার উলম্ব উপাংশের মান কত? ভি সমান বি সাইন ডেল্টা। তাহলে দেখো, আনুভূমিক উপাংশ এইচ সমান হচ্ছে বি cos ডেল্টা, উলম্ব উপাংশ ভি সমান বি সাইন ডেল্টা, তাই না? এখন এটাকে ধরলাম 1 নম্বর, যে কোনো একটাকে ধরো, সমস্যা নেই। 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 কে যদি বর্গ করে যোগ করি তাহলে কি হয় দেখো তো? বর্গ করছি, করে যোগ করলাম, তাহলে কত পাবো? তাহলে বর্গ করে যোগ করো, তাহলে এইচ স্কয়ার প্লাস ভি স্কয়ার, বি স্কয়ার b স্কয়ার cos স্কয়ার ডেল্টা প্লাস বি স্কয়ার সাইন স্কয়ার ডেল্টা, তাই না? মানে এখান থেকে দেখো বি স্কয়ার কমন নিয়ে নাও, তাহলে cos স্কয়ার ডেল্টা প্লাস সাইন স্কয়ার ডেল্টা মানে 1। তাহলে এটার ভ্যালু কত হয় বলো তো? b স্কয়ার। হ্যাঁ, এটার ভ্যালু শুধু বি স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার। কি সবাই কি বুঝছো? বি স্কয়ার। তাহলে অতএব বি সমান কত? রুট আন্ডার এইচ স্কয়ার প্লাস ভি স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের একটা ফর্মুলা। চৌম্বক ক্ষেত্রে যদি আনুভূমিক উপাংশ দেওয়া থাকে, উলম্ব উপাংশ যদি দেওয়া থাকে, আর তোমাকে যদি ভূ চুম্বক ক্ষেত্র কত সেটা চাই, তাহলে কত? বি সমান রুট আন্ডার এইচ স্কয়ার প্লাস ভি স্কয়ার। আচ্ছা, একইভাবে আসি যে 1 আর 2, তাই না? তো 2 কে 1 দিয়ে ভাগ দাও, তাহলে কি পাবো? তাহলে আমরা কোনটা পেয়ে যাব? 2 ভাগ 1। তাহলে 2 কে 1 দিয়ে ভাগ দিলে কত হয় বলতো? ভি ভাগ এইচ সমান বি সাইন ডেল্টা ভাগ বি cos ডেল্টা, তাই না? এই বি কাটে, তাহলে যে tan ডেল্টা সমান ভি ভাগ এইচ, দেখো তাহলে tan ডেল্টা সমান ভি ভাগ এইচ। আমাদের ডেল্টা দরকার, ডেল্টা তো আমাদের বিনতিকোণ, তাহলে ডেল্টা সমান tan ইনভার্স ভি ভাগ এইচ। জাস্ট এগুলো আমার মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে ডেল্টা সমান কত? tan ইনভার্স ভি ভাগ এইচ। বি সমান এটা। আর দুইটা ফর্মুলা কি? চুম্বক ক্ষেত্রে আনুভূমিক উপাংশ এইচ সমান কি ছিল? বি cos ডেল্টা, উলম্ব উপাংশ ভি সমান কত ছিল? বি সাইন ডেল্টা। জাস্ট এই 4টে সূত্র দিয়ে আমার যাবতীয় ম্যাথ করতে পারবা, এই 4টে সূত্র দিয়ে। ওকে, আমরা আলাদাভাবে 4টে সূত্র দিয়ে আমাদের যাবতীয় প্রবলেম গুলো সলভ করতে পারবো, ঠিক আছে? তো তোমাদের কাজ থাকবে, দেখবে প্রায় তোমাদের যে বইটা আছে তোমাদের কাছে, তো ওই বইয়ে মোটামুটি দেখবা যে 5-7টা বা 10টার মতো প্রবলেম পাবা এই সূত্রগুলো দিয়ে।
এগুলো কাজ থাকবে। আর যেগুলো পড়ালাম ক নম্বর প্রশ্নের জন্য একটু বই থেকে মুখস্থ করে নিবা। ওকে, তো আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। কারো কোনো সমস্যা আছে আজকে যা পড়ালাম? কোনো প্রশ্ন? না। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। ভাই ভাই সোমবারে 3টায়? সোমবার কালকে পড়া আছে তো, কালকে সকাল 10টায়, ঠিক আছে? আগামীকাল 10টা। আগামীকাল কয়টায় বলো তো? 10। হ্যাঁ। আর সোমবারের দিন তোমরা ডিসাইড করো যে দেখো তো সময়টা কারো কোনো সমস্যা আছে কিনা। 3টায় হলে ভালো হয়। বা 3টাতে দেন বাদ দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে সোমবার বিকেল 3টায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম ভাইয়া, আল্লাহ হাফেজ। আদাব ভাই। ওয়ালাইকুম আসসালাম। আদাব।